গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। চলতি মাসে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে প্রচন্ড। কলকাতা পুরসভার পরিসংখ্যান তা বলছে। এবং অতিরিক্ত বর্ষার কারণে একদিকে ভাইরাল ফিভার, অন্যদিকে মশাবাহিত রোগ। কি করবেন, কিভাবে ভালো থাকবেন এবং কি কি প্রিকশন নেবেন এই সময়? আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পিআরসি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ডাক্তার ডক্টর ফুয়াদ আলী। ফুয়াদ দা, গণশক্তি ডিজিটালে তোমার স্বাগত। নমস্কার। আমার প্রথম প্রশ্ন, এই যে বৃষ্টি, টানা বৃষ্টি চলছে, একদিকে হচ্ছে জলবাহিত রোগ, ঠিক উল্টো দিকে মশাবাহিত রোগ, ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়, আর ঘরে ঘরে জ্বর হচ্ছে, একদিকে একটা ভাইরাল ফিভারও হচ্ছে যেটা প্রচন্ড ডেঙ্গুর মতোই সিমটমস। কিভাবে ভালো থাকা যায় এবং কি কি প্রিকশন নেওয়া? দেখো, দুটো ব্যাপার আছে। এক হলো জলের যে আমরা এখানে আটকে যাচ্ছে, বর্ষার জল বেরোতে পারছে না, তার ফলে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গা আপনি লক্ষ্য করবেন যে রাস্তার নিচে চৌবাচ্চা কেটে জলের হেড করা হচ্ছে, যাতে জলের প্রেশারটা ভালো থাকে। মানে জলের লাইনের নিচে ট্যাপের লাইন ও ট্যাপের মুখ করা হয়েছে। যখন রাস্তায় জল ভর্তি হয়ে যায়, তখন এই ট্যাপের হেড গুলো হচ্ছে রাস্তার জলে তলায় চলে যায়, এবং ট্যাপের লাইনের মাধ্যমে গোটা সিস্টেমের মধ্যে নোংরা রাস্তার জল ঢুকে যায়। পরের দিন সকালে যখন নতুন করে জল সাপ্লাই হয়, তখন এই নোংরা জলটা প্রথমে সব জায়গায় ছড়িয়ে যায়, আবার তারপরে পরিষ্কার জলটা পৌঁছয়। ফলে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, এক হচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান। পাইপ জল আন্ডার প্রেসার সকলের কাছে পৌঁছানো উচিত। সেটা না হওয়া অব্দি এই সমস্যাটা থাকবে, রাস্তার জল সিস্টেমের মধ্যে ঢুকবে, পরের দিন সকালে আবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আশু যেটা সমাধান রয়েছে, সবাই যেন বাড়িতে জল ফুটিয়ে ঠান্ডা করে যেন গ্রহণ করে। গ্রহণ করার মানে কি হলো, কুলকুচি দাঁত মাজনের সময় ওই ফুটিয়ে ঠান্ডা করা জলটা ব্যবহার করা। খাবারের আগে হচ্ছে হাত ধোয়াটা হচ্ছে সেই জল দিয়ে। থালা বাসন ধোয়ার সময় হচ্ছে ওই জলটা ব্যবহার করবে। বাকি জিনিসগুলো এই মুহূর্তে কলকাতার যে সাপ্লাই আছে সেই জলে আপনি ব্যবহার করতে পারবেন। কাছাকাছি জামা কাপড় যেগুলো আছে সেখানে ব্যবহার করতে পারেন, জল পরিষ্কার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু খাওয়ার এবং মুখে যে জলটা যাবে যে কোনো পথে, সেটা যেন হচ্ছে ফুটিয়ে ঠান্ডা করে যেন ব্যবহার করে। এর বিকল্প এই মুহূর্তে নেই। দ্বিতীয় যেটা আছে, বর্ষাকালে কলকাতার মধ্যে ন্যাচারাল পকেট গুলো তৈরি হয়। এক হলো জলমগ্ন হলে স্ট্যাগনেন্ট ওয়াটার হয়, জলটা ওখানে থেমে যায়, সেখানে হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মশারা ডিম পাড়ে। যেই জলের স্রোত থাকে, তো যে জলটা চলমান, তার মধ্যে কিন্তু ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মশা ডিম পাড়ে না, তারা স্থির জলে ডিম পাড়ে। এটা হচ্ছে বিভিন্ন গাছগুলো আছে, বিশেষ করে কলা গাছ, যেগুলো পাম ট্রি বলে, তার ন্যাচারাল পকেট হয়। এবং আমাদের কনস্ট্রাকশন হওয়ার ফলে বিভিন্ন জায়গায় ন্যাচারাল পকেট হয়, বিশেষ করে ছাদের উপরে নানান আবর্জনাগুলো যেগুলো জমে থাকে, ডাবের ফুলি থাকে, টায়ার থাকে, এবং হচ্ছে আহ চায়ের ভাঁড়, অত পুরোনো বাসন টাসন বালতি টক। থাকে, টব থাকে, ফ্রিজের নিচে যেখানে হচ্ছে ডিফ্রস্টিং করার পরে জল জমার সুযোগ থাকে, একটা ট্রে থাকে, ওখানে আমরা দেখেছি যে মশাগুলো তাদের ডিম পাড়ে। ওখান থেকে বাড়ির মধ্যে, বাড়ির আশেপাশে সেই প্রাদুর্ভাবটা ঘটে, এবং তাদের সেই মশাগুলো ম্যালেরিয়া এবং ডেঙ্গু ছড়ায়। ফলে প্রাথমিক স্তরে বাড়ির আশেপাশে যেন এই জিনিসগুলো না থাকে। সপ্তাহে একদিন করে সব জায়গা পরিষ্কার করে নেওয়া হোক। দ্বিতীয়, ডেঙ্গু মশা দিনের বেলা কামড়ায়, ম্যালেরিয়ার মশা সাধারণত রাত্রিবেলা কামড়ায়। ফলে লং স্লিভ শার্ট, সালোয়ার কুর্তা, যেগুলো হচ্ছে হাতে একদম খুব রিস্ট অব্দি এবং অ্যাঙ্কেল অব্দি জামা কাপড় থাকে, লাইট জামা কাপড় যেন থাকে, লাইট কালার্স থাকে, ডার্ক কালার্সে মশা তারা আকৃষ্ট হয়, সেগুলো অ্যাভয়েড করা উচিত। এবং রাত্রেবেলা অবশ্যই যারা যারা পারবে একটু মশারি খাটিয়ে থাকবে। এই জিনিসগুলো করলে এই সময় এই যে জলবাহিত এবং মশাবাহিত রোগ থেকে অনেকটাই কিন্তু আমরা নিজেদেরকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য কখনো গরম কখনো বৃষ্টি, তার ফলে অল্প বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগার প্রবণতা এবং জ্বর, মানে যে জ্বরটা হচ্ছে একটা নতুন ভাইরাল ফিভার, যেখানে প্রচন্ড গা হাত পা ব্যথা, একদম ডেঙ্গুর মতোই। এই ক্ষেত্রে কতটা বাড়িতে থেকে চিকিৎসা এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং
তার জন্য কি কি প্রিকশন? এটা একটা সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ডেঙ্গু এবং ডেঙ্গু লাইক যে ফিভারস গুলো আমরা এই ট্রপিক্যাল রিজনে আমরা পাই, এটা নিয়ে যে গবেষণা হওয়ার কথা, যে এটা কি কারণের জন্য হচ্ছে, এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অর্থের অভাবে অনেকদিন আগে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। ফলে কলকাতায় এই মুহূর্তে দাঁড়িয়ে সিমটমস গুলো একদম ডেঙ্গু লাইক আছে, এবং সেখান থেকে মানুষ 3 থেকে 5 দিনের মধ্যে আবার বেরিয়েও আসছে। জ্বর একটা সাংঘাতিক আকার ধারণ করছে, সাংঘাতিক ব্যথা হচ্ছে শরীরের মধ্যে, এবং এই যে নমুনা নিয়ে গিয়ে তার নির্দিষ্ট কারণটা চিহ্নিত করা, এই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এরকম জ্বর পাচ্ছি কিন্তু হচ্ছে না। আমাদের মনে হচ্ছে যারা চিকিৎসক সমাজের মধ্যে, যে একটা ডেঙ্গু লাইক ভাইরাস আছে, ডেঙ্গুর মতনই একই পরিবারের ভাইরাস আছে, কিন্তু চিহ্নিত করাটা একটা মূল কাজ, এবং তার নির্দিষ্ট পরীক্ষা, যেমন ডেঙ্গুর কিট রয়েছে সেরকম একটা কিট একটা তৈরি করা, এই কাজটাও দীর্ঘদিন ধরে আমরা করতে পারছি না, করা হচ্ছে না অর্থের অভাবে। সেই ফলে এই জ্বরগুলো আসলে সাধারণত প্যারাসিটামল ব্যবহার করা উচিত। প্যারাসিটামলের বাইরে ব্যথার যে ওষুধগুলো আছে সেগুলো না ব্যবহার করা উচিত, একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি। কমোডিফ্লাম অথবা অন্যান্য যে ওষুধগুলো, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনেক, যে গ্রুপ অফ মেডিসিন আছে সেগুলো একেবারে অ্যাভয়েড করা উচিত। বেশি করে জল খাওয়া উচিত। যদি অন্য কারণের জন্য নিষেধ না থাকে, যেমন কিডনি ফেলিয়ার বা হার্ট ফেলিয়ার, জলের সঙ্গে একটু নুন ব্যবহার করা উচিত। স্বাভাবিক খাওয়া দাওয়া করা উচিত। চিকিৎসকের কাছে অবশ্যই পাশে যে কর্পোরেশন কেন্দ্র রয়েছে, আরবান হেলথ সেন্টার রয়েছে কলকাতার মধ্যে, সেখানে গিয়ে দেখানো উচিত। বাকি যে এই মুহূর্তে যে জ্বরগুলো আছে, যেমন ম্যালেরিয়া আছে, ডেঙ্গু আছে, প্লেটলেট কাউন্ট, হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন, পিসিবি যেটা বলি, সেটা আমাদের সমস্ত আরবান হেলথ সেন্টারে অ্যাভেলেবেল, যে পরীক্ষা করে নেওয়া উচিত। এবং অন্যান্য রোগের কারণ যেগুলো আছে, জ্বরের কারণ, সেগুলো যদি আমরা এক্সক্লুড করে দিই, তাহলে চিকিৎসকের নিয়ন্ত্রণে থাকলে বেশিরভাগ এই জ্বর কমে যাচ্ছে। কিন্তু যদি বমি শুরু হয়, পাশাপাশি এর সঙ্গে যদি পাতলা পায়খানা শুরু শুরু হয়, সাংঘাতিক জ্বর হয়, 105, 106 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত। এছাড়া যেটা প্রশ্ন থাকবে, এই জ্বর তো সিজনাল জ্বরের যেমন হয় সেরকম একটি ভাইরাস ফিভারের কথা বললেন আপনি। এছাড়াও এই সময় নির্দিষ্ট কিছু যাদের মানে বিশেষ করে যারা কোভিড আমরা দেখছিলাম মাস দুয়েক আগে প্রচন্ড বেড়েছে, তাদের কোমরবিডিটি রয়েছে, যারা বিশেষ করে অন্যান্য হার্ট ডিজিজে যারা ভোগেন, তাদের জন্য কি আলাদা কোনো পরামর্শ দেবেন? অবশ্যই, যে কোনো রোগ, যেমন কোভিড এর ক্ষেত্রে যে আলোচনা আমরা করলাম, ম্যালেরিয়ার ক্ষেত্রেও একই, ডেঙ্গুর ক্ষেত্রেও একই, টাইফয়েডের ক্ষেত্রেও একই। যদি একজন রোগীর অন্যান্য সমস্যাগুলো থাকে, তার শরীর অন্যান্য রোগের জন্য যদি কম্প্রোমাইজ থাকে, তাহলে যে কোনো জ্বরের সমস্যা যদি সেই রোগীর মধ্যে ঘটে, তাহলে ওর ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ফলে কোমরবিডিটি যদি থাকে, তাহলে সেটা একটা হাই রিস্ক পেশেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইসব পেশেন্টকে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল যদি সুগার থাকে, যাদের হাইপার টেনশন আছে, আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে, যাদের হার্টের ডিজিজ আছে, বিশেষ করে যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো স্টেন্ট বসে গেছে, অথবা একটা বাইপাস সার্জারি হয়ে গেছে, যাদের কিডনি ফেলিয়ার আছে, ডায়ালিসিস শুরু হওয়ার উপক্রমে আছে, গ্রেড 5 কিডনি ডিজিজ আছে, অথবা অন্য কিছু সমস্যা আছে, যাদের ফুসফুসের রোগ আছে, সিওপিডি আছে, অ্যাজমা আছে, উনি পাম্প নিয়মিত ব্যবহার করছেন, অথবা ওষুধ খেয়ে ওনার হচ্ছে শ্বাসকষ্টকে কাটাচ্ছেন, এই গ্রুপ অফ যে পেশেন্ট গুলো আছে, এই রুগীদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের জ্বর দেখার মাত্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ব্যবস্থাপনা হচ্ছে গ্রহণ করা উচিত। এর বাইরে যে প্রশ্ন করলে, এখন যে গরম হচ্ছে, বর্ষা হচ্ছে, গা ভিজে যাওয়া, এইগুলো হচ্ছে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। তাপমাত্রা একটা ফ্লাকচুয়েশন হচ্ছে, ইতিমধ্যে হচ্ছে বিশ্বে যে উষ্ণায়ন ঘটেছে, সেই উষ্ণায়নের কারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করছে, এবং প্রাণীর উপরে প্রভাব বিস্তার করছে, পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে। আমরা জানি যে উষ্ণায়ন বাড়লে ডিম থেকে হচ্ছে অ্যাডাল্ট মশার যে জীবন চক্র আছে, যেটা সাধারণত শীতকালে 42 দিন থাকে, সেটা হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে 7 থেকে 10 দিনে কমে যাবে, এবং উষ্ণায়ন যেরকম বাড়তে থাকবে সেটা আরো কমবে।
ফলে যারা হচ্ছে জল জমিয়ে রাখছে, বিশেষ করে বস্তিবাসী, তাদেরকে হচ্ছে টাইম কলে জল নিয়ে বাড়িতে রাখতে হচ্ছে। এই যে রাখার চৌবাচ্চা হোক, বালতি হোক, অথবা যে কোনো একটা ডেকচি হতে পারে, তারা সারাদিন ব্যবহার করে, তার মধ্যে কিন্তু এই ম্যালেরিয়া ডেঙ্গুর মশাগুলো হচ্ছে ডিম পাড়ে। আমরা আগে বলতাম 7 দিন অন্তর অন্তর একদিন পুরোটাকে শুকিয়ে দেওয়া, তাতে ওই 7 দিনের মধ্যে ডিম থেকে যে অ্যাডাল্ট মশায় রূপান্তরিত হচ্ছে, সেই জীবন চক্র যে সময়টা আছে, এখন সেটা 6 দিন 5 দিন হয়ে যেতে পারে। যেমন হচ্ছে বিশ্বের উষ্ণতা বাড়ছে, ফলে এই সবটা মিলিয়ে খুব সতর্ক থাকতে হবে। পরিবেশের প্রভাব রয়েছে, নতুন নতুন রোগ আসছে, গবেষণা যেই দ্রুত গতিতে এগোনো উচিত, সেটা ভারতবর্ষে সামগ্রিকভাবে শিথিল হয়ে গেছে। আমার শেষ দুটো প্রশ্ন। কলকাতা কর্পোরেশন সে তাদের হেলথ সিএমওই জানাচ্ছেন চলতি বছরে 20 জুলাই অব্দি যে তথ্য, মোটামুটি 1800 জন ডেঙ্গু কলকাতা অঞ্চলে আক্রান্ত হয়েছে। এই যে সংখ্যা, কিন্তু বাস্তবে বেসরকারি ভাবে যে তথ্য, সেই তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে সেটা কোথাও 5,000-এরও বেশি, এবং জেলাতেও একই করুণ অবস্থা। এর জন্য পৌরসভা বা তাদের কি, প্রশাসনের কি করা উচিত? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ওষুধের দোকান, সেই ওষুধের দোকানে সেখানে কম পয়সায় জেনেরিক মেডিসিন পাওয়া যাচ্ছে। সেই মেডিসিন কতটা হচ্ছে যে মানে এই ক্ষেত্রে কাজ দেবে, এবং এর প্রভাব কতটা? আহ, যদি কলকাতা পৌরসভার স্বাস্থ্য আধিকারিক বলে থাকে যে পশ্চিমবাংলায় বাদ দিয়ে শুধুমাত্র কলকাতায় আমাদের জুলাই মাস অব্দি 18 জন ডেঙ্গু হয়েছে, মাথায় রাখতে হবে যে 2010 সালে, 2011 সালে গোটা পশ্চিম বাংলায় কিন্তু আমাদের 500 থেকে 800 জনের ডেঙ্গু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, শুধুমাত্র কলকাতায় 7 মাসের মধ্যে 18 জনের ডেঙ্গু 1800 হয়ে জন। 1800 জনের ডেঙ্গু হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2018 সালের পরে রাজ্য সরকার সমস্ত রকমের স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দিচ্ছে। হেলথ অন দি মার্চ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেখবেন, সেটা শেষ বছর যেখানে আমরা সামগ্রিক তথ্য পেয়েছি। বাকি তথ্যগুলো ডেঙ্গু সম্বন্ধে, ম্যালেরিয়া সম্বন্ধে হাইকোর্টে কেস করে এবং বিভিন্ন সমাজ মাধ্যম থেকে পেয়েছি। কোনো কোনো বছর 70,000, কোনো কোনো বছর 80,000, এরকম হচ্ছে আমাদের পরিসংখ্যান আমরা পেয়েছি। এই বছরও প্রায় আমরা সেই দিকে যেতে চলেছি, যদি আমরা ধরে রাখি যে জুলাই মাসে শুধুমাত্র কলকাতায় 1800 জনের হয়ে গেছে। গোটা পশ্চিমবাংলা কিন্তু একটা ভয়াবহ অবস্থা হতে চলেছে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে। এই পরিস্থিতির মধ্যে আমার যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ করার কাজটা কিন্তু বর্ষাকালের মাঝখানে শুরু করলে হয় না। এটা হচ্ছে যখন শীতকালীন অবস্থায়, যখন লোডিং পপুলেশন যেটাকে আমরা বলি, যে পপুলেশন মশার নিয়ে হচ্ছে আশু বর্ষাকালে প্রবেশ করা হচ্ছে শহর এবং পশ্চিমবাংলার মধ্যে, তাদেরকে যদি আমরা না কমাতে পারি, তখন একবার বর্ষাকাল শুরু হয়ে গেলে যে ন্যাচারাল পকেটস যেগুলো হচ্ছে, তার উপরে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে গাছপালার মধ্যে যেখানে জল জমছে সেটাকে আটকানো যাবে। ফলে এই লোডিং পপুলেশন যদি আমরা না করতে পারি, কমাতে পারি, সেই ক্ষেত্রে পৌরসভা গোটা পশ্চিম বাংলার মধ্যে এই যে 10 লক্ষর বেশি যে শূন্য পদ আছে, তাদের একটা বড় অংশ হচ্ছে যারা স্বাস্থ্যের ক্ষেত্রে এই কাজগুলো করতো, সেই পঞ্চায়েত স্তর হোক, মিউনিসিপ্যালিটি হোক, অথবা কলকাতার মধ্যে পৌরসভা হোক, এই জায়গাগুলো শূন্য যদি হয়ে থাকে, তাহলে কিন্তু পশ্চিমবাংলা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে সরানো খুবই কঠিন একটা বিষয় রয়ে গেছে। এর পাশাপাশি যেটা আমি আগে বললাম, যে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের যে আরবান হেলথ সেন্টার এবং হচ্ছে ঘরে ঘরে গিয়ে যে মশাবাহিত রোগের যে প্রতিরোধ করার যে ব্যবস্থাপনা, সেটা আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে গেছে। এই ঘরে ঘরে গিয়ে যেটা ছড়ানো হতো, যে বাড়িগুলোতে ডেঙ্গু হয়েছে, যে বাড়িগুলোতে ম্যালেরিয়া হয়েছে, তাদের নাম নথিভুক্ত করে সেই আশু একটা পদক্ষেপ গ্রহণ করা হতো, সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে পাবলিক হেলথ মেশার গোটা পশ্চিমবাংলা এবং কলকাতার ক্ষেত্রে দুর্বল হলে পাবলিক হেলথ ডিজিজ গুলো বাড়বে। পাবলিক হেলথ ডিজিজের মধ্যে আন্ত্রিক রয়েছে, পাবলিক হেলথ ডিজিজের মধ্যে ম্যালেরিয়া রয়েছে, ডেঙ্গু রয়েছে, ইত্যাদি। এই জিনিসগুলো বাড়বে, ফলে স্বাভাবিকভাবে তার হচ্ছে চরিত্র পশ্চিমবাংলা এবং কলকাতা অর্জন করছে। ওষুধের দোকানের মধ্যে আমরা যেই জিনিসটা এখন খুবই আলোচিত, জেনারিক
সেটা আমি বলে দিই, গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু এখন জেনেরিক ওষুধ আমরা পাই না। ফলে ওষুধের নামে কিন্তু আপনি ওষুধ পাবেন না। সেই ব্র্যান্ডেড জেনেরিক যেটা, একই কোম্পানি, ভালো কোম্পানি হতে পারে, যে একটা ডুবিয়াস কোম্পানি হতে পারে, জাল কোম্পানি হতে পারে, তারা ওষুধের নামের সঙ্গে তাদের নিজস্ব ব্র্যান্ড যুক্ত করে দেয়। ব্র্যান্ডেড যেটাকে আমরা বলি, তার উপরে মার্কেটিং খরচ আছে, চিকিৎসকের কাছে যাওয়া, তাকে অবগত করা, পোস্টার করা, বিভিন্ন সেমিনার কনফারেন্স সংগঠিত করা, এবং ওভারহেড কস্ট গুলো রয়েছে। ব্র্যান্ডেড জেনেরিক্সে কিন্তু সেই ওভারহেড কস্ট নেই, কিন্তু তার একটা ব্র্যান্ডেড আছে। দুর্ভাগ্যক্রমে জেনেরিক ওষুধগুলোতে প্রেসক্রিপশন করা উচিত, এটা আমাদের WHO জিনিভা কনভেনশনের একটা গৃহীত সিদ্ধান্ত। আমাদের ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টে কিন্তু এটা গৃহীত সিদ্ধান্ত যে চিকিৎসকদেরকে জেনেরিকে প্রেসক্রিপশন করা উচিত। কিন্তু ভারতবর্ষে আপনি লাইন ছাড়া ট্রেন চালাতে গেলে সমস্যা হবেই। ফলে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে জেনেরিক ওষুধ পাওয়ার যে ব্যবস্থাপনা আছে সেটা শূন্য রয়েছে, কিন্তু জেনেরিক ওষুধকে আমরা চাইছি আইনগতভাবে। ফলে এই একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছে। পাশাপাশি আপনি যখন জেনারেলকে লিখছেন, তো যিনি ওষুধ বিক্রি করবেন, বিক্রেতা আছেন, উনার উপরে আপনি চয়েস ছেড়ে দিচ্ছেন। পেশেন্ট তো জানে না কোনটা জেনেরিক ভালো, কোনটা জেনেরিক খারাপ। ফলে যিনি বিক্রেতা, তার মুনাফা যেটাতে বেশি আছে, উনি হচ্ছে সেই ওষুধটাকে আপনার জেনেরিক নাম করে বিক্রি করে দেবেন। ফলে ক্রেতা এখানে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মধ্যে সরকারের অন্যায়ের জন্য, ব্যবস্থাপনার অভাবের জন্য তারা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে। ওখানে জাল ওষুধ বিক্রি হচ্ছে, ওখানে হচ্ছে জেনেরিক নাম হলেও বেশি দামে কিন্তু তাদেরকে ওষুধ কিনতে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই ক্ষেত্রে সরকারকে সক্রিয় হতে হবে। অরিজিনাল ডিবেট, জেনেরিক সবসময় ভালো, ব্যবস্থাপনা না থাকলে জেনেরিক ভারতবর্ষে বদনাম হচ্ছে। ধন্যবাদ ফুয়াদদা। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।